সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনারা দেখছেন কৃষি তথ্য ভান্ডার ইউটিউব চ্যানেল। আমি মোহাম্মদ মোখলেসুর রহমান আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আজ এই ভিডিওর মাধ্যমে আমরা আমন মৌসুমের উচ্চ ফলনশীল একটি ধানের জাত বীণা ধান ৭ সম্পর্কে জানব বীণা ধানের সাতের বৈশিষ্ট্য, কেমন জায়গায় চাষাবাদ করলে অধিক ফলনশীল ধান পাওয়া যাবে, কেমন মাটিতে এ ধান ভালো হয়, আবহাওয়া কেমন প্রয়োজন হবে এবং এই বীণা ধান চাষাবাদ করে আমরা রবি শস্য চাষাবাদ করতে পারবো কিনা সে সম্পর্কেও আমরা A to Z জানবো। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন বা দেখবেন, ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে পরবর্তী ভিডিও আপনি সাথে সাথে পেয়ে যান। সম্মানিত ভিউয়ার্স, আমরা যারা আমন মৌসুমের উচ্চ ফলনশীল ধান খুঁজতেছি, অল্প জীবনকাল সম্পন্ন, তাদের জন্য সুখবর হলো এই বীণা ধান ৭। এই বীণা ধান ৭ কিন্তু কম জীবনকাল সম্পন্ন একটি ধানের জাত। এটি আমনে অধিক পরিমাণ ফলনশীল। আবার আমরা যারা রবি শস্য চাষাবাদ করব তাদের জন্য একটি সুখবর হলো এটি অধিক ফলনে ধান, আবার আমরা রবি শস্যও চাষাবাদ করতে পারবো। সম্মানিত ভিউয়ার্স, একই জমি আমরা বারবার ব্যবহার করে সুষম ব্যবহার করতে পারবো কিন্তু এই বীণা ধান ৭ চাষাবাদ করার মাধ্যমে। সম্মানিত ভিউয়ার্স, আমরা যারা রবি শস্য চাষাবাদ করি তারা বেশি অংশ আমাদের দরকার হয় যে অল্প দিনে পাকে, আবার আমনে অধিক পরিমাণ ফলনশীল, জায়গাটা হালকা উঁচু হবে, হালকা হালকা পানি থাকবে, আবার মিডিয়াম পানি থাকবে, একবারে ডুবে যাবে না, এমন জমিতে কিন্তু অধিক পরিমাণ ফলনশীল এই বীণা ধান ৭। এই বীণা ধান ৭-এর বৈশিষ্ট্য সম্পর্কে আমরা এখন একটু জানব। প্রত্যেকটা ধান কিন্তু একটা বৈশিষ্ট্যর বিদ্যমান, ওই বিদ্যমান বৈশিষ্ট্য কিন্তু আমাদের জানতে হবে। প্রথমে জানতে হবে তার জীবনকাল কেমন, তার রোগ প্রতিরোধ ক্ষমতা কেমন, সে ফলনে কেমন, ধানটা কেমন পরিবেশের ধান, চিকন না মোটা, এই ইত্যাদি বিষয় কিন্তু আমাদের জানতে হবে। এই বিষয়গুলো জানতে হলে আমাদের সর্বপ্রথম জানা প্রয়োজন একটা ধানের বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যর মধ্যে কিন্তু এইগুলাই লুকিয়ে থাকে। সম্মানিত ভিউয়ার্স, আমরা বীণা ধান ৭-এর বৈশিষ্ট্য সম্পর্কে এখন একটু জানব। বীণা ধান ৭ উচ্চ ফলনশীল ও উন্নত গুণসম্পন্ন আমন ধানের জাত। আগাম পাকে জীবনকাল ১১০ দিন থেকে ১১৫ দিন। সম্মানিত ভিউয়ার্স, আগাম পাকে বিধায় এটি কাটার পর সহজে আলু, গম বা সরিষা চাষাবাদ করা যায়। গাছ খাটো ও শক্ত বলে হেলে পড়ে না। পূর্ণবয়স্ক গাছের উচ্চতা ১০০ সেন্টিমিটার। পাতা গাঢ় সবুজ ও চওড়া, ছড়া ১৫ সেন্টিমিটার লম্বা ও গড়ে ১১০ থেকে ১২৫টি ধান প্রত্যেকটা ছড়াই কিন্তু ধরে থাকে। ধান উজ্জ্বল রঙের। ধান ও চাউল লম্বা এবং চিকন, খেতে সুস্বাদু, ফলে বাজার মূল্য অনেক বেশি, রপ্তানিযোগ্য এই ধান। সম্মানিত ভিউয়ার্স, এই বীণা ধান ৭-এ কিন্তু উন্নত মানের মুড়িও তৈরি করা যায়। ১০০০টি ধানের ওজন প্রায় ২৪.৯ গ্রাম। সম্মানিত ভিউয়ার্স, এর ৩৩ শতকে আপনারা ফলন পাবেন ২৫ থেকে ২৮ মণ পর্যন্ত আমনে কিন্তু আপনারা ফলন পাবেন। আবার ওই একই জমিতে কিন্তু আপনারা রবি শস্য চাষাবাদ করতে পারেন এর জীবনকাল কম হওয়ায়। চাউলে অ্যামাইনোজের পরিমাণ ২৪.৫ গ্রাম। জাতটি বিভিন্ন রোগ ও যথা পাতা পড়া, খোল পচা, কাণ্ড পচা ইত্যাদি রোগ তুলনামূলকভাবে বেশি প্রতিরোধক করতে পারে। এছাড়া এই বীণা ধান ৭ এ জাতটি সব ধরনের পোকার আক্রমণ, বিশেষ করে বাদামি গাছ ফড়িং, গলমাছি, পামরি পোকা আক্রমণে প্রতিরোধের ক্ষমতা অনেক বেশি। আমন মৌসুমের জন্য অনুমোদিত হলেও জাতটি প্রায় কিন্তু বড় মৌসুম এবং ৩টে মৌসুমেই কিন্তু আমরা চাষাবাদ করতে পারবো। সম্মানিত ভিউয়ার্স, আমরা কিন্তু বীণা ধান ৭-এর বৈশিষ্ট্য জানলাম। এখন জানবো এই জমিতে আমরা রোপণ করব এবং এই বীজতলা কিভাবে তৈরি করব, কিভাবে আমরা জমি তৈরি করব, কিভাবে সার প্রয়োগ করব, সে সম্পর্কে আমরা এখন জানবো। তো প্রথমে জানবো আমরা চাষাবাদ পদ্ধতি, সেটা সম্পর্কে এখন জানবো। আমরা বীজতলা থেকে চারা তুলব
20 থেকে 25 দিনের মধ্যেই আমরা কিন্তু চারা তুলে রোপণকৃত স্থানে রোপণ করব। প্রতিটি গোছায় 4টি করে চারা দিয়ে আমরা রোপণ করব। সারি থেকে সারির দূরত্ব হবে 15 থেকে 20 সেন্টিমিটার। সম্মানিত ভিউয়ার্স, আমরা চাষাবাদ পদ্ধতি জানলাম। এখন আমরা রোপণকৃত স্থানে রোপণ করার আগে কিন্তু 33 শতকে যে জমিটা আমরা প্রতি বিঘায় যে চাষাবাদ করব, ওই চাষাবাদের শেষ চাষে কিন্তু আমরা সার প্রয়োগ করব। কি কি সার প্রয়োগ করতে হবে? আমরা টিএসপি প্রয়োগ করব 20 কেজি, এমওপি সার প্রয়োগ করব 20 কেজি, জিপসাম প্রয়োগ করব 20 কেজি। এই 3টি সার কিন্তু একসাথে মিক্সারের মাধ্যমে কিন্তু আমরা প্রয়োগ করব। কেননা আমাদের একই জমি কিন্তু বারবার সুষম ব্যবহার করলে কিন্তু জৈব সারের একটি ঘাটতি থাকে। এই ঘাটতিটা কিন্তু আমাদের পূরণ করবে, পটাশিয়ামের ঘাটতি পূরণ করবে, ক্যালসিয়ামের ঘাটতিও কিন্তু আমাদের পূরণ করবে। সুতরাং আমরা কিন্তু ধানটা রোপণ করার সাথে সাথেই ধানটা কিন্তু কালো হতে থাকবে, ধানটা আর লালচে কালার ধারণ করবে না। সম্মানিত ভিউয়ার্স, এখন আমরা ইউরিয়া সাধারণত কয় কিস্তিতে প্রয়োগ করব? ইউরিয়া সার আমরা সাধারণত 3 কিস্তিতে প্রয়োগ করব। প্রথম কিস্তিতে কখন প্রয়োগ করব? রোপণের 1 সপ্তাহের মধ্যে কিন্তু 33 শতকে 1 বিঘা জমিতে আমরা শুধুমাত্র 7 কেজি থেকে 10 কেজি ইউরিয়া সার প্রয়োগ করব। এ ধানটা হালকা মাত্রায় নাইট্রোজেন খেয়ে থাকে। ধানে কিন্তু অধিক পরিমাণ নাইট্রোজেন খেয়ে থাকে, এজন্য আমরা এখন হালকা মাত্রায় দেব, কারণ ধানের বয়স কম, ওই পরিমাণ খেতে পারবে না। এখন আমরা দ্বিতীয় কিস্তিতে কখন সার প্রয়োগ করব? দ্বিতীয় কিস্তিতে যে সারটা প্রয়োগ করব, ওই সারটা কিন্তু আমার ধানের মেন চাপান। এই চাপান সারটা প্রয়োগ করব আমরা 15 দিনের মধ্যেই। চাপান সারে 33 শতকে 1 বিঘা জমিতে আমরা কী কী সার প্রয়োগ করব তার একটা তালিকা আমি ডিসপ্লেতে দিব, আপনারা অবশ্যই লিখে রাখবেন বা মুখস্থ করে রাখতে পারেন। সম্মানিত ভিউয়ার্স, তার পরেও আমি বলে দেই, আমরা 33 শতকে 1 বিঘা জমিতে চাপান সার প্রয়োগ করব বিনা ধান 7-এর জন্য ইউরিয়া 20 কেজি, ডিএপি সার প্রয়োগ করব 10 কেজি, জিঙ্ক প্রয়োগ করব 1.5 কেজি, ম্যাগনেসিয়াম প্রয়োগ করব 3 থেকে 4 কেজি ও ফেয়ার অ্যাগ্রোকেমিক্যালস কোম্পানির অ্যাগ্রোভেট ডিএফ প্রয়োগ করব আমরা 1 কেজি। এইগুলো আমরা চাপান সারের সময় অবশ্যই প্রয়োগ করব। কেননা আমাদের অধিক পরিমাণ ফলনশীল ধান, এর উপযুক্ত পরিবেশটা আমাদের সৃষ্টি করতে হবে। এজন্য পাশকাঠি বা কুশি বা পোনার সংখ্যা যদি আমরা বৃদ্ধি না করাইতে পারি, তাহলে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত মাত্রায় আমরা ফলন পাবো না। কেন পাবো না? কারণ আমরা কিন্তু 4টে করে গোছায় দিয়ে রুইয়ে আসতেছি, রোপণ করে আসতেছি। ওই রোপণকৃত ধান আমাদের 4টি থেকে নিয়ে যেতে হবে 20টা থেকে 25টা। কেননা আমরা যদি ওই 20টা থেকে 25টায় না নিয়ে যেতে পারি, তাহলে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত মাত্রায় ফলন আমরা পাবো না। এজন্য চাপানটা খুবই মেন ইম্পর্টেন্ট। সম্মানিত ভিউয়ার্স, এখন তৃতীয় কিস্তিতে সার কখন প্রয়োগ করব? আমাদের ধানের রোপণকৃত জমিতে যে সময় কাইস্থল আসবে, ওই কাইস্থল আসার 1 সপ্তাহের মধ্যেই কিন্তু আমরা ইউরিয়া প্রয়োগ করব 20 কেজি, ইউরিয়া প্রয়োগ করব 10 কেজি আর এমওপি সার প্রয়োগ করব 10 কেজি। এই মোট 20 কেজি সার আমরা একসাথে করে মিক্সার করে আমরা চাপান শেষ করে দিব। সম্মানিত ভিউয়ার্স, তার আগে আমরা কিন্তু জমিতে বারবার পর্যবেক্ষণ করব যে আমাদের জমিতে মাজরা পোকা আক্রমণ করেছে কিনা, কোনো রকম ব্লাস্ট বা ছত্রাকনাশকে আক্রমণ করেছে কিনা। আমরা আমার ডিসপ্লেতে একটা নাম্বার দেখতে পাবেন, অবশ্যই এই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে, আপনারা যোগাযোগ করতে পারেন কৃষি বিষয়ে সমস্ত তথ্য বা পরামর্শ নিতে। সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে পরবর্তী ভিডিও আপনি সাথে সাথে পেয়ে যান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।